তো নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। যে দুইটা টপিক হচ্ছে রিমিডিয়াল টিচিং এবং আরটিই অ্যাক্ট 2009। তো আজকে আমরা রিমিডিয়াল টিচিং থেকে প্রথমে বুঝবো, তারপর তার এমসিকিউগুলো কিছুটা দেখব, তারপর আমরা আরটিই অ্যাক্ট 2009-এর পুরো কনসেপ্ট আজকে আমরা ডিটেলস আজকে বোঝার চেষ্টা করব। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস। তো তার আগে আমরা ক্লাস কন্ডাক্ট করেছি, তো এটা রিভিশন ক্লাস, আপনাদের এটাতে আপনার রিভিশন হয়ে যাবে, যার জন্য আমরা আজকে ক্লাসটা প্রোভাইড করেছি। তো আপনার কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের অতি গুরুত্বপূর্ণ ক্লাসটি। প্রথমে আমরা জানবো রিমিডিয়াল টিচিং মানে কি। রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ কি, ওই জিনিসটা আগে আমাদের প্রথমে জানতে হবে, তারপর আমরা জানবো বাকি তার কনসেপ্ট। এটা যদি জানি তাহলে কিন্তু রিমিডিয়াল টিচিং 50% হয়ে গেল। কোনো শ্রেণীর সকল শিক্ষার্থী সমমানের হয় না। যে কোনো শ্রেণী, আপনি ক্লাসে যান, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, প্রত্যেকটা ক্লাসে শিক্ষার্থীরা কি হবে না, তারা সমমানের হবে না। এবং বিষয়ের পাঠদানের সময় সবাই সমানভাবে শিক্ষককে অনুসরণ করতে পারে না। কোনো শ্রেণীর সকল শিক্ষার্থী কি হয় না, সমমানের হয় না, সমান হবে না। এ বিষয়ের পাঠদানের সময় সবাই সমানভাবে শিক্ষককে অনুসরণও করতে পারে না। ঠিক আছে না? সবাইকে কিন্তু সমানভাবে তারা কি করতে পারে না, সব শিশুকে তারা অনুসরণ করতে পারে না, সব সময় শিক্ষককে তারা সব সময় কি করতে পারে না, অনুসরণ করতে পারে না। এ কারণেই কোনো শিক্ষার্থী নানা দিক দিয়ে পিছিয়ে পড়ে। এ কারণে কোনো শিক্ষার্থীরা কি হয়, বিভিন্ন কারণে পিছিয়ে পড়ে। কারণ স্বাভাবিক, ধরে নিন আপনার ক্লাসে 10 জন ছাত্র রয়েছে, আপনি ক্লাস 2-র কথা বলেছেন, আমি ক্লাস 2-তে বলেছি, আপনার ক্লাস 2-তে 10 জন ছাত্র রয়েছে। তার মধ্যে কিন্তু সবাইকে আপনি এক্সিলেন্ট পাবেন না। কেউ হয়তো পাবেন, কোনো শিক্ষার্থী, তার মধ্যে আপনি 3 জন পাবেন ভেরি গুড, ভেরি এক্সিলেন্ট, আপনার 100% খুব ভালো করে বুঝে। বাকি আরও 5 জন পাবেন যে মোটামুটি বুঝে। বাকি আরও 2 জন পাবেন যে মোটেই বুঝে না। এই যে 2 জন পাচ্ছেন যে মোটেই বুঝে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তারা শিক্ষার্থী যেটা ইনস্ট্রাকশন, টিচারের যে ইনস্ট্রাকশন রয়েছে সেটা তারা খুব ভালো করে ফলো করতে পারে না, তাই না? আর তারা সেই অন্যান্য শিশুদের সঙ্গে তারা সমানভাবে তাল মিলিয়ে চড়তে পারে না, যার কারণেই তারা অন্যান্য শিক্ষার্থীর থেকে তারা কি থাকে, পিছিয়ে পড়ে। এ কারণেই কোনো শিক্ষার্থী নানা দিক দিয়ে পিছিয়ে পড়ে। সেই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য পৃথকভাবে পুনঃশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা অন্যান্য শিক্ষার্থীর মতো সব রকম সামর্থ্য অর্জনে উপযুক্ত হয়। সাধারণভাবে এই ধরনের শিক্ষণ কর্মকে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ বলা হয়। আশা করি বুঝতে পারছেন। দেখুন কি বলেছে, কিছু ছাত্র যারা পিছিয়ে পড়ে, কেন পিছিয়ে পড়ে আমি বললাম। তো সেই পিছিয়ে পড়া ছাত্রদেরকে আপনি চিহ্নিত করবেন, আগে মার্ক করবেন যে আমার ক্লাসে যে 2 জন বা 3 জন রয়েছে যারা একদম পিছিয়ে, বা আপনার যদি ক্লাসে টোটাল 100 ছাত্র থাকে, তার মধ্যে আপনি 20 জন বা 30 জন পাবেন যে তারা মোটামুটি বুঝে না। তো যারা মোটামুটি বুঝে না বা একদম কম বুঝে, তাদেরকে আপনি শনাক্ত করুন এবং তাদের জন্য আপনি পৃথকভাবে একটা ক্লাসের ব্যবস্থা করুন। তাদেরকে আপনি আলাদাভাবে পুনঃশিক্ষণ দেবেন, যাতে তারা অন্যান্য শিক্ষার্থীদের মতো সব রকম সামর্থ্য অর্জনে উপযুক্ত হয়, যাতে তারা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সব রকম সামর্থ্যটা অর্জনে উপযুক্ত হয়। সাধারণভাবে এই ধরনের শিক্ষণ কর্মকে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ বলা হয়। সাধারণভাবে এই ধরনের শিক্ষণ কর্মকে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ বলা হয়ে থাকে। অর্থাৎ একক বিশেষ ধরনের শিক্ষণকে বলা হয় সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং, সেটা বুঝতে পারলেন। এবার দেখুন, সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে, ব্যক্তিগত বৈষম্যের অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণে শিক্ষার্থীরা সমমানের হয় না। ঠিক আছে না? ঠিক আছে ভাই, কারণ প্রত্যেকটা শিশু কিন্তু সমান নয়। কারোর দেখবেন কিছু স্টুডেন্ট দেখবেন আইকিউ লেভেল তাদের হাই রয়েছে, যাদের আইকিউ লেভেল হাই রয়েছে তারা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে। আবার কেউ দেখবেন তাদের আইকিউ লেভেল লো রয়েছে, তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে না। ব্যক্তিগত পার্থক্য, আপনার মধ্যে আমার অনেক পার্থক্য আছে, তাই না? আপনি হয়তো একটা ব্যাপারে খুব দক্ষ, আমি হয়তো বা সেই বিষয়টা মোটেই জানি না। ঠিক আছে? হতে পারে আমি এই বিষয়ে খুব দক্ষ, কিন্তু আপনি জানেন না। সুতরাং ব্যক্তিগতভাবে পার্থক্য সব মানুষের থাকে। আপনার সঙ্গে আমার অনেক কিছু পার্থক্য থাকবে, তাই না? আবার আপনার সঙ্গে অন্যজনের পার্থক্য সমান থাকবে। সেই ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্যের কারণে শিক্ষার্থীরা সমমানের হয় না, সব শিক্ষার্থী সমান হয় না। তাই যারা শ্রেণীকক্ষে সবার সঙ্গে তাল রক্ষা করতে না পেরে পিছিয়ে পড়লো, তাদের ছেড়ে দিলে চলবে না।
তাই বলে যে যারা মানে পিছনে পড়েছে, তারা কিছু পারছে না, তারা বুঝতে পারছে না, তাদেরকে বুঝাতে পারবো না বলে আপনি তাদেরকে ছেড়ে দিলেন, সেরকম কিন্তু চলবে না। তাদেরকে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আর তাদেরকে সঙ্গে নেওয়ার জন্য যে প্রচেষ্টা বা যে ব্যবস্থা, এটাই হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং। শিক্ষক মহাশয়ের নিষ্ঠা ও যত্ন দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। শিক্ষক মহাশয়ের নিষ্ঠা এবং যত্ন দিয়ে, অনেক নিষ্ঠা এবং যত্ন দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের আলাদাভাবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত করতে হবে। পিছিয়ে পড়া যেসব শিক্ষার্থী রয়েছে তাদের চিহ্নিত করবেন, চিহ্নিত করে তাদেরকে আলাদাভাবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত করতে হবে। প্রয়োজন বোধে শিক্ষককে তার শিক্ষণ পদ্ধতির পরিবর্তন ঘটাতে হবে। প্রয়োজন যদি মনে পড়েন তাহলে শিক্ষকের, তিনি যে শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা দান করছেন, যদি প্রয়োজন হয় তিনি তার শিক্ষণ পদ্ধতিটাই চেঞ্জ করে ফেলবেন। প্রয়োজন বোধে শিক্ষককে তার শিক্ষণ পদ্ধতিটা পরিবর্তন ঘটাতে হবে। ক্রমাগত কয়েকদিন অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা ধীরে ধীরে অন্যান্য শিক্ষার্থীদের মতো দক্ষতা অর্জন করতে সামর্থ্য হবে। ক্রমাগত কয়েকদিন যদি এইভাবে আপনি কন্টিনিউ প্রসেস চালিয়ে যান, আলাদা আপনার শিক্ষণ পদ্ধতি যদি আপনি পরিবর্তন করেন, তাদেরকে আলাদাভাবে যদি শিক্ষা দান করেন, তাহলে কয়েকদিনের মধ্যেই এই যারা পিছিয়ে পড়ে শিক্ষার্থী, তারা আস্তে 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 অন্যান্য শিক্ষার্থী, যারা ভালো শিক্ষার্থী আছে, তাদের মতোই তারা দক্ষতা অর্জন করতে সমর্থ হয়ে যাবে। মনে রাখতে হবে, ওই পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যাতে হীনমন্যতার শিকার না হয়, অর্থাৎ তাদের মানসিক আঘাত আপনি তাকে দিতে পারবেন না। কেউ যেন তাদের উপেক্ষা বা অবহেলার চোখে না দেখে, সেটিও শিক্ষক মহাশয় দেখবেন। আরে ওইটা পারে না, ওই শিশুটা খুব বাজে, পড়ায় খুব গাদ্দা, পড়ায় খুব কাঁচা, সেরকম কথা যদি তাকে সবার সামনে, অর্থাৎ অর্থাৎ এক কথায় বলতে গেলে ওই শিশুটিকে অপমান করা যাবে না। যদি ওই শিশুকে যদি আমরা অপমান করি, তাহলে তার খুব মনে বেজে যাবে, তার খুব দুঃখ লেগে যাবে, তার খুব হৃদয়ে লেগে যাবে। আর যদি তার হৃদয়ে লেগে যায়, দুঃখে লেগে যায়, তখন সে লজ্জা পেয়ে, ঘৃণা লজ্জা বয়ে তিন থাকতে নয় আমরা বলি, কিন্তু ছোটরা তো সেটা বুঝবে না। তারা সেই লজ্জার কারণে, অপমানের কারণে তারা স্কুল ত্যাগ করে দেবে। তার ফলে আপনার তাকে আর শেখানো সম্ভব হবে না। সুতরাং তাদের যেন কেউ উপেক্ষা বা অবহেলার চোখে না দেখে, সেটিও শিক্ষক মহাশয় সেটা দেখবেন। যে বিষয়ে শিক্ষার্থী পিছিয়ে থাকবে, সংশ্লিষ্ট শিক্ষক সেই বিষয়ে খাতে তার উন্নতি হয় তা দেখবেন। যে বিষয়ে শিক্ষার্থী পিছিয়ে থাকবে, সব বিষয়ে তো শিক্ষার্থীটা পিছিয়ে থাকবে না, হয়তো কোনো একটি বা দুটি বিষয়ে শিক্ষার্থীটা পিছিয়ে রয়েছে। তো কোন বিষয়ে পিছিয়ে রয়েছে, ওই সংশ্লিষ্ট বিষয়টাকে টার্গেট করবেন এবং ওই বিষয়ের উপর আপনি তাকে রিমিডিয়াল টিচিংয়ে বেশি জোর দেবেন। শিক্ষক তার পেশাগত দায়বদ্ধতা বা অঙ্গীকার অস্বীকার করতে পারেন না। শিক্ষার্থীর উৎকর্ষ ঘটাতে গেলে কোনো রকম হাল ছেড়ে দিলেও চলবে না। ঠিক আছে? শিক্ষার্থীর উৎকর্ষ ঘটানো এটা শিক্ষকের প্রধান দায়িত্ব। যেসব শিক্ষার্থীদের আমরা শিক্ষক কাদের জন্য? ছাত্রদের জন্য। ছাত্রদেরকে গঠন করার জন্য, মানুষ করার জন্য তো শিক্ষার্থী শিক্ষক, তাই না? তো সুতরাং একজন শিক্ষক যে শিক্ষার্থীর উৎকর্ষ ঘটাতে গেলে উৎকর্ষ বিধানে কোন রকমের হাল ছাড়বেন না। যত ধরনের পদ্ধতি আছে সবগুলো আপনি অবলম্বন করুন। সমাজে একজন দায়িত্ববান সচেতন নাগরিক হিসাবে গড়ে ওঠা তার করণীয়। একজন শিক্ষকের সেটা করণীয় যে সমাজে ওই ছাত্রটা যেন দায়িত্ববান এবং একটা সচেতন নাগরিক হয়ে ওঠে। এতটুকু পর্যন্ত আপনি যাতে তাকে গড়ে দিতে পারেন। শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণগুলি। এবার কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখান থেকে প্রশ্ন আসে বা যেটা জানা দরকার, সেটা হচ্ছে শিক্ষার্থীরা যে পিছিয়ে পড়ে, পিছনে পড়ার পিছনে কারণ কি? একটা কারণ আমরা দেখলাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। শুধু একটা তো নয়, আরো অনেকগুলো রয়েছে। ১ নম্বর দেখুন কি বলা হচ্ছে, শিক্ষার্থীর স্মৃতিশক্তি। সব শিক্ষার্থী কিন্তু স্মৃতিশক্তি সমান থাকে না। স্মৃতিশক্তি মানে বুঝতে পারছেন তো, মেমোরি পাওয়ার। ঠিক আছে? অনেকে অনেক সময় আজকে শিখবে, অনেক শিক্ষার্থী আছে যারা আজকে আপনি তাকে বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, সে হয়তো কালকে বা পরশুদিন সেই জিনিসটা সে ভুলে গেল। এটা আসলে তার দোষ নয়, এটা তার স্মৃতিশক্তি তার দুর্বল রয়েছে। কম শিক্ষার্থীর অমনোযোগিতা। কিছু শিক্ষার্থী ক্লাসরুমে মনোযোগ সহকারে পড়াশোনা করে না। আপনি তাকে পড়াচ্ছেন, সে পড়াটা শুনছে, এতটুকুই সাফিসিয়েন্ট। সে আপনার কথা থেকে কোনো রকমের সে দায়বদ্ধতা লাভ করে না। সে মনোযোগ সহকারে যদি ক্লাসটা শুনতো বা জিনিসটা বুঝতো, বা যে কোনো জিনিস আপনিই মনে করুন না, আপনি আজকে আমার যে ক্লাস দেখছেন, যদি আপনি অমনোযোগী হয়ে ক্লাসটা দেখেন, তাহলে ১ দিন বা ২ দিন বা ৩ দিন পর আপনি জিনিসটা ভুলে যাবেন। আর যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন, প্রত্যেকটা পয়েন্ট যদি আপনার মাথায় থাকে, তাহলে এই রিমিডিয়াল টিচিং থেকে পরীক্ষার হলে ১ মার্ক বা ২ মার্ক বা ৩ মার্ক যাই আসুক না কেন, আপনাকে 100% কারেক্ট আনসার করতে হবে। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনি মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন,
মনোযোগ এমন একটা জিনিস, যদি মনোযোগ সহকারে প্রত্যেকটা পয়েন্ট যদি ভালো করে বুঝে নেন তাহলে 100%, কিন্তু তার এই ক্লাসের পরে আমরা এমসিকিউ সলভ করবো আপনাদের জন্য। সো সেই আপনি যদি ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন, যদি দেখে নেন, খুব ভালো করে বুঝে নেন, তাহলে এমসিকিউর আনসারগুলো আপনি 100% সবার প্রথমে কমেন্ট করতে বাধ্য হবেন। কারণ আপনি প্রশ্ন দেখা মাত্র বলতে পারবেন এটা কারেক্ট আনসার। আর আপনি যদি অমনোযোগী হয় যদি ক্লাসটা দেখছেন এবার আমার, আরে স্যার করাচ্ছেন, আমিও মোবাইলটা সামনে চালিয়ে রেখে দিয়েছি, স্যার যা বলছেন শুনছি কিছু, ওইদিকে বেরিয়ে যাচ্ছে, এই ধরনের যদি হয় তাহলে এমসিকিউ যখন আপনি করবেন আপনি তো চিন্তায় পড়ে যাবেন যে কারেক্ট আনসার কোনটা হবে, 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে। কোনো সময় লাগবে যে আপনার 4টা আনসারে কারেক্ট হবে, কোনো সময় লাগবে যে না আমার তো 4টা আনসারে ভুল। কারণ কি? কারণ আপনার কনসেপ্টটা ক্লিয়ার নয়। সুতরাং কনসেপ্টের ক্লাসে কোনো ধরনের অবহেলা করা যাবে না, কনসেপ্টের ক্লাসটা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। সুতরাং মেইন টার্গেট হচ্ছে কি মনোযোগ। কম বোধ শক্তি, তাদের বোধ শক্তিটা কম থাকে, আত্মবিশ্বাসের অভাব। তারা যেমন আপনারাই অনেক আছেন না, আমি যে বলি আপনাদের 30-এ 30 পাবেন, আপনারা বলেন আরে ভাই কতবার পরীক্ষা দিলাম, 30-এর মধ্যে 12 এবং 13-র বেশি তো উঠেই না, এবারও সেম টু সেম 12 আর 13 পাবো, কি করব পড়াশোনা করে, আরে কোনো মতে 12 বা 13 পেলেই হয়ে গেল, বা 15-র উপরে তো আর পাওয়ার কোনো চান্সই নেই, যে কঠিন সাবজেক্ট, যে প্রশ্নগুলো আসে কি করব। তার মানে কি? আপনার সেলফ কনফিডেন্স নাই, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আপনার সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে, আত্মবিশ্বাসের অভাব রয়েছে। আর আত্মবিশ্বাসের যখন অভাব থাকবে তখনই আপনি পিছিয়ে পড়বেন, আপনাকে রিমিডিয়াল টিচিং দিতে হবে, তাই না? শিক্ষার্থীর ক্ষেত্রেও সেম, আত্মবিশ্বাসের অভাব, তাদের ক্ষেত্রে এই ব্যাপারে শিক্ষকের করণীয় কি? তাদের আত্মবিশ্বাস জাগাতে হবে। আরে তুমি ওইটা লিখেছো, শিক্ষার্থী যদি মনে করুন 1 লাইন যদি লিখে তখন যদি ভুলও হয় তখন আপনি তাকে কি করবেন? সাব্বাস দেবেন 10টা। আরে ভাই সাব্বাস, খুব সুন্দর হয়েছে, বঢ়িয়া, অনেক সুন্দর পেরেছে তো, আচ্ছা দেখি দেখি কি করে বানালে, ওইরকম আরেকটা বানাও তো দেখি। তাকে উৎসাহ প্রদান করবেন, তাহলে সে একের পর এক একের পর এক আর একের পর এক সে বানাতে চেষ্টা করবে। আর সে ওই জিনিসটা বানালো, আপনি যদি বলেন আরে কি লিখেছো, ছি এটা লেখা হলো নাকি, তাই এরকম লিখবে না, মাথা খারাপ হয়ে যায়, তাহলে সে আর লিখবেও না। আপনি তাকে প্রথমবার অপমান করে দিলেন, তো তার পরের বার কি সে লিখবে? সে লিখবে না, পড়বে না, বুঝবে না, আলটিমেটলি তার শেখা হবে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সমস্যা সমাধানে দক্ষ নয়, তারা সমস্যার সমাধান করতে পারে না, সেই কারণে তারা পিছিয়ে পড়ে। কাজ করতে অধিক সময় প্রয়োজন হয়। কিছু আছে যে তারা কিছুটা আপনি কাজ দিলেন, যেমন ম্যাথসের যদি আপনি হোম টাস্ক দিয়ে দিন বা বললেন যে তোমরা হ্যান্ডরাইটিং হাতের লেখা এতটুকু পর্যন্ত এতটুকু লিখে বর্তমানে দেখাও, তো দেখবে অনেক টাইম লেগে যাবে যে তারা আস্তে আস্তে কাজটা করছে। এইসব কারণে কিন্তু শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। শিখনের প্রতি অনীহা, শেখার প্রতি কোনো ইচ্ছা নাই। শিখনের প্রতি অনীহা মানে শিখতে তারা উৎসাহিত নয়, তাদেরকে এই ক্ষেত্রে উৎসাহী আর একটা রয়েছে দেখুন, উৎসাহের অভাব, তাদের মধ্যে উৎসাহ নাই। আর উৎসাহ নাই গতিকেই শিখনের প্রতি অভাব অনীহা এসেছে। শিখনের প্রতি অনীহা মানে শিখতে ভালো লাগছে না, মনোযোগ নাই। বিমূর্ত ধারণাগুলো অনুধাবন করতে না পারা, বিমূর্ত ধারণা যেগুলো রয়েছে সেগুলো তারা অনুধাবন করতে পারে না। যেমন সৌরজগৎ, সোলার সিস্টেম বলতে কি? সৌরজগতের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, কোনটার কয়টা গ্রহ রয়েছে, কোনটার কয়টা উপগ্রহ আছে, এটা তাকে মুখস্থ শেখালে আপনি হবে না। আপনি তাকে টিএলএম এর মাধ্যমে তাকে বুঝিয়ে দিন। বিমূর্ত জিনিসটাকে আপনি মূর্তভাবে আপনার সামনে একটা প্র্যাকটিক্যাল একটা সৌরজগৎ আপনি কাগজ দিয়ে তৈরি করুন, নতুবা একটা গ্লোব দিয়ে তাকে বুঝিয়ে দিন, তাহলে সেটা তার মাথায় ঢুকবে। ভারতের পূর্বে কি রয়েছে, পশ্চিমে কি রয়েছে, উত্তরে কি রয়েছে, দক্ষিণে কি রয়েছে, ভূমধ্য সাগর কোথায় রয়েছে, শ্রীলঙ্কা কোথায় কোথায় রয়েছে, আরব সাগর কোথায় রয়েছে, ভূমধ্য সাগর কোথায় রয়েছে, লোহিত সাগর কোথায় রয়েছে, আপনি তাকে যতই শেখান না কেন আজকে শেখাবেন কালকে ভুলে যাবে। আমরাই ভুলে যাই আর অত ছোট শিশু। কিন্তু একটা আপনি ভারতবর্ষের ম্যাপ তার হাতের সামনে রাখুন, প্রথমে তাকে বুঝিয়ে দিন ম্যাপের পূর্বে কোন, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, প্রথমে তাকে ভালো করে বুঝিয়ে দিন। এরপর চেষ্টা করুন যে সে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চিনতে পারলো কিনা না। যদি সে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চিনতে পারে তাহলেই আপনি বলবেন যে ওই দিকে দেখো কি রয়েছে, সেটা আরব সাগর রয়েছে, তার মানে ওটা কোন দিকে রয়েছে দেখতে পাচ্ছ তো, ওই দিকটা মনে রাখবে, ওই দিকে আরব সাগর, তুমি চোখের দেখে নাও। তখন তার চোখের মধ্যে ফোকাস হয়ে যাবে, তখন সে ম্যাপের উপরে দেখবে হিমালয় পর্বত, তো উপরের দিকে কি রয়েছে, উত্তর, তো উত্তরে কি রয়েছে, এখানে কি দেখতে পাচ্ছ বাবা, এখানে হিমালয় পর্বত। তারপর সে দেখা মাত্রই বলবে আচ্ছা বলো তো হিমালয় পর্বত ভারতবর্ষে কোন দিকে অবস্থিত, তখন সে দেখবে যে ম্যাপের উপর দিকে রয়েছে, তার মাথায় তখন হিমালয়ের ছবিটা সবার উপরে, মানে ম্যাপের উপরে তার মাথায় সেটা দেখতে পাবে। তো স্যার উপরে রয়েছে, উপরে তো উত্তর দিক তাই না, তো হিমালয় পর্বত স্যার উত্তরে আছে, আলটিমেটলি সে বলতে পারবে। এইভাবে বাস্তব উপাদানের সম্মুখে আপনি তাকে শেখাবার চেষ্টা করুন। আর আপনি যদি তাকে বলেন যে উত্তরে হিমালয়ে, পশ্চিমে ওই, দক্ষিণে ওই, পূর্বে ওই, আপনি প্রতিদিন বলতে যাবেন, ওই আপনার সঙ্গে বলবে, 2 দিন পর আবার সেই ভুলে যাবে, কেলিয়ে যাবে, শেষ, কাজ খতম। সামাজিক ও পারিবারিক
অস্বাস্থ্যকর পরিবেশ। কিছু কিছু সামাজিক এবং পারিবারিক কিছু সমস্যা রয়েছে, যেমন মা বাবা যদি প্রতিদিন ঝগড়াঝাটি করে ঘরে, বা বাড়ির পরিবারের যদি বাবা কাকা যদি ঝগড়া করে, বা ভাই বোন যদি ঝগড়া করে, এই পরিবারে যদি শিক্ষার্থী থাকে, তাহলে তার মাথাটা আলটিমেটলি খারাপ থাকবে। সে যখন পড়বে তখন সে পড়াতে মন বসবে না, সে ঝগড়া নিয়ে ব্যস্ত থাকবে। তার মনে ছোট হলে কি হবে, তার মনে একটা ভয় থাকবে যে আজকে দরবারে কি হবে, আজকে কি হবে, আজকে আবার তারা দরবার ঝগড়া করবে, আজকে কি হবে। এই ধরনের একটা পরিবেশ যদি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেটা এইসব কারণে শিক্ষার্থীরা কি করে, পিছিয়ে পড়ে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তারপর দেখুন ঠিক কী কারণে শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারে, সে আলোচনা ব্যাপক হতে বাধ্য। অ্যাকচুয়ালি এইসব কারণ ছাড়াও আর অনেকগুলা কারণ রয়েছে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার। আপনারা নিজেরাই চিন্তা করুন না, চিন্তা করলে আপনার অনেকগুলা পাবেন। সেই জন্য এখানে বলা হয়েছে যে সেটা আলোচনা, সেটা ব্যাপক হতে পারে, অনেক দীর্ঘ হতে পারে সেই আলোচনা। শুধু যে নির্দিষ্ট কয়েকটা যে আমি এখানে পয়েন্ট তুলে দিলাম, কারণ এই পয়েন্টগুলি থেকে প্রশ্ন আসে, আর অনেকগুলো পয়েন্ট হতে পারে। আপনারা ভেবে দেখবেন শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার কারণে ব্যাপক কারণ আছে। কারণ প্রতিটা শিক্ষার্থীর পিছিয়ে পড়ার কারণগুলোই আলাদা আলাদা। প্রত্যেকটা শিক্ষার্থী পিছিয়ে পড়ার কারণগুলো কিন্তু আলাদা আলাদা। তো কত শিক্ষার্থী পিছিয়ে পড়েছে তার কোনো অনুমান আছে নাকি? প্রত্যেকটা ক্লাসে যদি 20 জন 30 জন করে যদি পিছিয়ে পড়ে, তাহলে কতটা স্কুল রয়েছে, কতটা ক্লাস রয়েছে ভারতবর্ষে, আপনি দেখুন আর কতটা ছাত্র পিছিয়ে রয়েছে। তো প্রত্যেকটা ছাত্রের পিছনে পিছিয়ে পড়ার কারণগুলো কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা, সমান নাও হতে পারে। সুতরাং পিছিয়ে পড়ার কারণও কিন্তু অনেক ব্যাপক, সীমাহীন। অর্থাৎ এক একটি শিক্ষার্থীর এক এক রকম কারণ রয়েছে পিছিয়ে পড়ার। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি বলেছে দেখি। রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে শিক্ষক মহাশয়কে কিছু পদ্ধতি অবলম্বন করা দরকার। এবার আসলাম আমাদের ক্ষেত্রে। এত সব জানলাম যে কেন, কিসের কারণে তারা রিমিডিয়াল টিচিং পিছিয়ে পড়েছে। এবার রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে আমাদের অর্থাৎ শিক্ষক মহাশয়দের কি করতে হবে, কি পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা আমাদের কিছুটা দেখতে হবে। অপেক্ষাকৃত সহজ এবং সরলভাবে বিষয়বস্তু পরিবেশন করতে হবে। আগে আমি ক্লাসে যেভাবে বিষয়বস্তুকে পরিবেশন করেছি, তার থেকে আরও সহজ এবং আরও সরলভাবে আমরা বিষয়বস্তুটাকে পরিবেশন করতে হবে। যথাসম্ভব শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে, যতটুকু বেশি সম্ভব আমরা টিএলএম ব্যবহার করব। শিক্ষার্থীদের ধরে ধরে তাদের অসুবিধাগুলি চিহ্নিত করতে হবে। যেহেতু ক্লাসে সব ছাত্রকে আমরা এড়িয়ে দিয়ে বাকি যারা পিছিয়ে পড়েছে তাদেরকে আলাদা যখন ক্লাস করব, তখন তাদেরকে হাতে হাতে ধরে ধরে তাদের প্রত্যেকটা তাদের মনের কথা জানতে হবে। তারা কেন শিখতে পারছে না, কেন বুঝতে পারছে না, তাদের কোথায় সমস্যা রয়েছে, এই জিনিসগুলি তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে খুব ভালো করে জানতে হবে, তাদের অসুবিধাগুলিকে চিহ্নিত করতে হবে। শিক্ষার্থীরা যাতে পাঠে বিশেষ মনোযোগী হয় তা দেখতে হবে। অর্থাৎ কী করলে শিক্ষার্থীরা তাদের মনোযোগ বৃদ্ধি হবে, ঠিক আছে, মনোযোগ, আগ্রহ, তাদের ইন্টারেস্ট লাগবে ক্লাসে, ওই জিনিসগুলো তাদেরকে দেখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। তাদের মধ্যে আগে বলেছিলাম না, আত্মবিশ্বাস, যে তোমার দ্বারা হবে, তুমিই পারবে, কেন পারবে না, সবাই পারছে, এই তো আজকে পারছে, অনেক সুন্দর হয়েছে, তুমি আরও পারবে, চেষ্টা করে যাও, অনেক সুন্দর হয়েছে আজকে, পরের দিন যেন আরও সুন্দর হয়, পরের দিন যখন আসবে কালকে থেকে তো অনেক সুন্দর হয়েছে, আরে বহুত বড়ি, এখন আরেকটা বানাও। তো এইভাবে তাকে কী করতে হবে, তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, যে না স্যার বলেছেন আমি পারবো, তার মানে আমি পারবো। সঠিক সময়ে যাতে কর্ম সম্পাদন করতে পারে তা দেখতে হবে। একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন তাকে, যে এই সময়ের মধ্যে তোমাকে এই কাজটা খতম করতে হবে। বিমূর্ত ধারণাগুলি যাতে তারা ঠিকমতো বুঝতে পারে সেটা চেষ্টা করতে হবে। বিমূর্ত ধারণাগুলি যেগুলো রয়েছে সেগুলোকে ঠিকমতো বুঝতে পারে, অর্থাৎ মূর্ত বস্তু দিয়ে, বাস্তব উপাদান দিয়ে, টিএলএম দিয়ে সেই বিমূর্ত জিনিসগুলিকে আপনি মূর্ত করে দেখাতে পারেন। কেন তারা পাঠে অমনোযোগী হচ্ছে তার কারণ খুঁজে বের করতে হবে। তারা যে ক্লাসে যে অমনোযোগী হচ্ছে, অমনোযোগী হওয়ার মূল কারণ কি, এই কারণগুলো আপনি খুঁজে বের করবেন, যে তারা কেন পিছিয়ে পড়ছে, বা তারা ক্লাসে যে অমনোযোগী হচ্ছে, তারা যে মনোযোগ দিচ্ছে না, সেটার কারণ কি। পাঠে তারা কেন উৎসাহ বোধ করছে না তা জানার চেষ্টা করতে হবে। পাঠে তারা কেন উৎসাহ বোধ করছে না সেটা জানতে হবে। দৃষ্টান্ত দিয়ে তাদের মনোবল সঞ্চয় করাতে হবে। একটা উদাহরণ দিয়ে তাদের মনোবলটা সঞ্চয় করতে হবে। অন্যান্য শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের সাথে তাদের যেন সুসম্পর্ক বজায় থাকে তা দেখতে হবে। যারা অনেক ভালো স্টুডেন্ট, তারা দেখবে যারা খারাপ, যারা কিছুটা একটু মানে পিছিয়ে পড়েছে, তাদের সঙ্গে কিন্তু মেলামেশা করে না, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। এই ব্যাপারে আপনি একটু দেখবেন সবার সঙ্গে যেন সুসম্পর্ক বজায় থাকে। আমরা বলি না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। খারাপ একটা ছাত্র যদি ভালো ছাত্রের সঙ্গে সবসময় মিশে, তাহলে ছাত্রটা আলটিমেটলি ভালো ছাত্র গড়ে উঠবে। ত্রুটিগুলি শুধরে দিয়ে যাতে
তাদের আবার স্বাভাবিক শ্রেণী শিক্ষণে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করতে হবে। রিমিডিয়াল টিচিংয়ের পরে, রিমিডিয়াল টিচিংটা শেষ করার পর তাকে আবার স্বাভাবিক শ্রেণী শিক্ষণে সবার সঙ্গে যাতে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করতে হবে। তারপর দেখুন, চলুন আমরা এবার কয়েকটি এমসিকিউ সলভ করব। তো এমসিকিউগুলো আমি নয়, আপনারা সলভ করবেন। মাত্র কয়েকটি এমসিকিউ, হাতে গোনা কয়েকটি এমসিকিউ রয়েছে, যে এমসিকিউগুলো আপনারা দেখি তো কারেক্ট আনসার আপনাদের কি হয়, কারেক্ট আনসার আপনারা দিন তো। পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাদের দায়িত্ব বেশি? পিছিয়ে পড়া যারা ছাত্র রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার দায়িত্ব বেশি? পিতামাতা, অভিভাবক, শিক্ষক না বন্ধু বান্ধব? বলুন কারেক্ট আনসার কি হবে। এতক্ষণ আমি বললাম ভাই, এবার আপনারা বলুন কারেক্ট আনসার কি হবে। অপেক্ষায় রয়েছে আপনাদের, কমেন্ট করুন। তারপর নেক্সট কোয়েশ্চনে যাব, ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। তো পিছিয়ে পড়া ছাত্রদের জন্য আমাদের কি করতে হবে? পিছিয়ে পড়া ছাত্রদের জন্য কি করতে হবে? রিমিডিয়াল টিচিং করতে হবে। আর এই রিমিডিয়াল টিচিংটা কে করবে? শিক্ষকে করবে। সুতরাং শিক্ষকের দায়িত্ব সবচেয়ে বেশি। নেক্সট, পিছিয়ে পড়া ছাত্রদের কি করা যাবে না? তাদের একেবারে ছেড়ে দেওয়া যাবে না, উপেক্ষা বা অবহেলা করা যাবে না, তাদের প্রতি কোনো দায়িত্ববোধ থাকবে না, তাদের উপেক্ষা না করে তাদের প্রতি মনোযোগ দিতে হবে। কারেক্ট আনসার কি হবে? পিছিয়ে পড়া ছাত্রদের কি করা যাবে না? একেবারে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে, আমরা কি একেবারে ছেড়ে দেব না? ছেড়ে দেব না। উপেক্ষা বা অবহেলা করা যাবে না, আমরা কি থেকে অবহেলা করব না। তাদের প্রতি কোনো দায়িত্ববোধ থাকবে না, নিশ্চয়ই আমার দায়িত্ববোধ আছে। তাদের উপেক্ষা না করে তাদের প্রতি মনোযোগী হতে হবে। ইয়েস, তাদের প্রতি মনোযোগী হতে হবে। সুতরাং এটা করা যাবে না। সুতরাং এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ঘ। বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কি ব্যবস্থা গ্রহণ করবেন? একদম ইন্টারেস্টিং কোয়েশ্চন। বারবার তাকে অনেকবার, আমরা অনেক সময় প্রশ্ন আসে আপনাদের মনে, আপনারা তো এতক্ষণ কমেন্ট করেননি, কিন্তু আমার মনে প্রশ্ন এসেছিল, আমি অপেক্ষা ছিলাম যে আপনারা কমেন্ট করছেন কিনা না। তো বারবার যদি ছাত্রটা পিছিয়ে পড়ে তাহলে শিক্ষক কি ব্যবস্থা গ্রহণ করবেন? এই ব্যাপারটি জানাবেন, শিক্ষার্থীদের জানাবেন, প্রধান শিক্ষককে জানাবেন, নিজে ছাত্রদের সাথে বসে কারণ খুঁজে ব্যবস্থা নেবেন। তো এটা কারেক্ট আনসার। পিতামাতাকে জানালেও হবে না, শিক্ষার্থী জানালে হবে না। আর প্রধান শিক্ষক কী করবেন? আমি যদি না পারি তাহলে আমি একজন শিক্ষক, প্রধান শিক্ষক আরেকজন শিক্ষক। আমি পারলাম না তো প্রধান শিক্ষক কী করবেন? প্রধান শিক্ষক কী করবেন? কিছু করতে পারবেন না এই ব্যাপারে। যা করতে হবে আমাকেই করতে হবে। সুতরাং নিজে ছাত্রদের সাথে বসে কারণ বুঝে ব্যবস্থা নিতে হবে। কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়? বহুত বড়িয়া কোয়েশ্চন। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য, শ্রেণীকক্ষ এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য, স্কুল ছুট শিক্ষার্থীদের জন্য বা ড্রপ আউট চিলড্রেনদের জন্য। তো কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণ? ভাই এতক্ষণ কি বললাম ভাই, কি হলো? কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 4। কারেক্ট আনসার কি হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্স, তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কি হবে। শ্রেণীকক্ষে যারা পিছিয়ে রয়েছে, সুতরাং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আমাদেরকে কি করতে হবে? সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে। সংশোধনমূলক শিক্ষণের সময়কাল 365 দিন, 1 মাস, 6 সপ্তাহ থেকে 3 মাস, না সমগ্র শিক্ষাবর্ষ? তো এটা কারেক্ট আনসার হবে সমগ্র শিক্ষাবর্ষ। অ্যাকর্ডিং টু একাডেমিক ক্যালেন্ডার মতে আমাদেরকে সংশোধনমূলক শিক্ষণ দিতে হবে। সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং এর উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের আচরণের উন্নতি করা, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষা দেওয়া, শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। এই ক্ষেত্রে দেখুন, এখানে যদি বলতে যাই তাহলে এখানে কিন্তু চারোটাও কিন্তু কারেক্ট আনসার লাগছে, তাই না? তো তার মধ্যে বেস্ট আনসার হবে তার মেধার উন্মেষ ঘটানো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, কারেক্ট আনসার কি হবে? পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে, পরীক্ষার্থীর ব্যবহারের উপর ভিত্তি করে, শিক্ষার্থীর বাড়ির দূরত্বের উপর ভিত্তি করে, না কোনোটি নয়। পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্ররা কি করবেন? পিছিয়ে পড়া ছাত্রদের যদি আমার
এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে ছাত্ররা কি করবে? বিষয়বস্তু দায় সারাভাবে বুঝিয়ে দেবেন, আবার পড়তে বলবেন, সহপাঠীদের কাছে বুঝে নিতে বলবেন, ধীরে ধীরে বিষয়বস্তু অনুশীলন করিয়ে এগিয়ে নিয়ে যাবেন। কোয়েশ্চন নাম্বার 8 কারেক্ট আনসার কি হবে বলুন তো? পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্ররা কি করবেন? তো বিষয়বস্তুগুলা আমি ভালো করে বুঝিয়ে দেব, বুঝালাম, আবার পড়তে বলবো না, সহপাঠীদের কাছে বুঝতে, তাহলে আমি কি করব? কারেক্ট আনসার ধীরে ধীরে বিষয়বস্তু অনুশীলন করিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু যে বুঝিয়ে দিলে হবে না, তাকে কি করতে হবে? এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং অপশন নাম্বার ঘ ইজ দ্য রাইট আনসার। তো আজ প্যাডাগজির অন্য একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে আরটি অ্যাক্ট 2009। তো প্যাডাগজির অনেকগুলো টপিক আমরা ফাউন্ডেশন কোর্সে আমরা প্রতিনিয়ত এক একটি টপিক আপনাদের ডিসকাস করতে চলেছি। তো আজকের আমাদের টপিক হচ্ছে কি আরটি অ্যাক্ট 2009, শিক্ষার অধিকার আইন 2009। তো শিক্ষার অধিকার আইন 2009 থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে, কারণ কি প্রত্যেক বছরে কিন্তু আপনার এই টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই ধরনের ছোটো ছোটো টপিক যেখান থেকে 1 নম্বর বা 2 নম্বর আপনার পরীক্ষায় আসে, অর্থাৎ এই সবগুলি টপিক এইবার আমি কভার করব, একটাও টপিক আমি ছাড়বো না, যাতে করে আপনাদের 100% উপকারে আসে, কাজে আসে, এইগুলো আমি ডিসকাস করতে চলেছি। সুতরাং একদম সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো দেখুন, আমরা একদম পুরো ডিটেলসে আলোচনা করবো আজকের ক্লাসে, পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, আরটিই এর পূর্ণাঙ্গ রূপটি হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই যে আরটিই বলেছে, এটার ফুল ফর্ম কি? রাইট টু এডুকেশন অ্যাক্ট, অর্থাৎ শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009। এই আইনটি 1 এপ্রিল ফার্স্ট, তার আরেকটা কথা বলে রাখি, এই ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। কোথায় পাবেন আমি বলবো, টেনশনের কোনো ব্যাপার নেই। প্রথমে সম্পূর্ণ ক্লাসটা কন্টিনিউ করুন, তারপর আমরা পিডিএফের ব্যবস্থা করে দেব, ঠিক আছে ভাই? এই আইনটি 1 এপ্রিল 2009 থেকে 2010 থেকে জম্মু এবং কাশ্মীর ছাড়া ভারতের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হয়েছে। প্রশ্ন আসতে পারে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কবে থেকে সমস্ত রাজ্যে বা আমাদের ভারতবর্ষে চালু করা হয়েছে? তো আপনারা প্রশ্নে দেখবেন যে শিক্ষার অধিকার আইন 2009 বলেছে, তাহলে এটা 2009ই হবে। সুতরাং 2009 যে অপশনে থাকবে সেটা আমরা ঠিক করে দেবেন, কিন্তু আসলে ভুল ভাই। শিক্ষার অধিকার আইন 2009, নাম 2009, কিন্তু এই আইনটা চালু করা হয়েছিল কবে? এই আইনটা চালু হয়েছিল 1 এপ্রিল 2010, ঠিক আছে? মাথায় থাকবে একটা পয়েন্ট ওয়াইজ নোট ডাউন করে রাখুন। ভারতের সংসদ অনুসৃত এই বিশেষ আইনটি শিক্ষাক্ষেত্রে 6 থেকে 14 বছর বয়সের মধ্যে থাকা সকল শিশুরই মৌলিক অধিকার হিসাবে পরিগণিত। শিক্ষাক্ষেত্রে অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সের মধ্যে যত শিশু আছে, সব শিশুরা যাতে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন পায়, শিশুরা যাতে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য এই আইনটা তৈরি করা হয়েছে। কত বছর বয়স শিশুরা ভাই? 6 থেকে 14 বছর বয়স, ঠিক আছে? অর্থাৎ এই আইনের নিয়ম অনুসারে 6 থেকে 14 বছরের মধ্যে থাকা শিশুরা বিনামূল্যে শিক্ষা লাভের আওতায় পড়ে, যা 86তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী সংবিধানের 21 ক অনুচ্ছেদে বর্ণিত আছে। প্রশ্ন আসতে পারে যে 6 থেকে 14 বছরের কত বছরের শিশু? 6 থেকে 14 বছর। এটা ভারতীয় সংবিধানের কততম সংশোধনী আইন? 86তম সংশোধনী আইনে আনা হয়েছে। এটা সংবিধানের বর্তমান কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে 21-এর ক, 21-এর ক, বা 21-এর ক না দিয়ে 21-এর এও দিতে পারে, ঠিক আছে? সেটা দেখবেন অপশনে যদি 21A দেওয়া থাকে, তো এটাও কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে? ভারতের সংবিধানে এই বিধানটি ভারতবর্ষের শিশুদের আরও অধিক পরিমাণে কর্মসংস্থানমুখী, স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার ক্ষমতা প্রদান করে থাকে, ঠিক আছে? শিক্ষা হলো প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কে বলেছে? শিক্ষাকে, শিক্ষা হচ্ছে প্রত্যেকটা শিশুর কি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। এডুকেশনকে কী দেওয়া হয়েছে? প্রত্যেকটা শিশুর ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়েছে, ঠিক আছে? মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়েছে। সেই নীতি মেনে এবং এক সঠিক শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য 135টি দেশের মধ্যে অন্যতম হয়ে ওঠে ভারত। সমস্ত বিশ্বে বা ওয়ার্ল্ড যদি বলি, সমস্ত ওয়ার্ল্ডের 135টা দেশে
এই আরটি অ্যাক্ট লাগু করা হয়েছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষেও এই আরটি অ্যাক্ট 2009টা লাগু করা হয়েছে 2009 সালের। আচ্ছা, এই আইনের নাম 2009 কেন? 2009 সালের 26শে আগস্ট শিক্ষা সংক্রান্ত এই বিলটি পাস করা হয়। এই একটা যেটা বিল তৈরি হয়েছিল বা এই আইন যেটা বনেছিল, তৈরি হয়েছিল, আইনটা পাস হয়েছিল কবে? 2009 সালের 26শে আগস্ট। ডেটটা মনে রাখবেন। আইনটা পাস হয়েছিল, এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা, এটা এই বিলটা পাস হয়েছিল 2009 সালের 26শে আগস্ট। কিন্তু এই আইনটা কার্যকরী হয় 2010 সালের 1 এপ্রিল। এই দুইটা ডেট মাথায় রাখবেন। একটা ডেট কি, বিল পাস হয়েছিল কবে? 2009 26 আগস্ট। আর বিলটা কার্যকরী কবে থেকে হয় বা আইনটা কার্যকরী কবে থেকে হয়? 2010 সালের 1 এপ্রিল থেকে। আচ্ছা, এই আইনের মূল বৈশিষ্ট্য কি? এই আইনের মূল বৈশিষ্ট্য সম্বন্ধে এবার আমরা জানব। এই আইন অনুযায়ী 6 বছর থেকে 14 বছর বয়সের সমস্ত শিশু, অর্থাৎ এখানে দেখুন ক্লাস মেনশন আছে, আমি বলেছিলাম ডিটেলসে বলবো ভাই, প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ কি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত। ঠিক আছে, ক্লাস 1 থেকে স্টার্ট করে ক্লাস 8 পর্যন্ত। ঠিক আছে, 6 থেকে 14 বছরের সমস্ত শিশু, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিদ্যালয়ের শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা পাবার পূর্ণ অধিকারী। তাকে কেউ বঞ্চিত করতে পারবে না, এমনকি তার মা বাবাও নয়। তার মা বাবা যদি বলে যে না, তুমি আজকে স্কুলে যেতে পারবে না, তোমাকে ভর্তি করাবো না, তোমাকে পড়াবো না, তাহলে বাবার বিরুদ্ধেও কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে, মার বিরুদ্ধেও কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা শিশুর অধিকার। কে দিয়েছে? আরটি অ্যাক্ট 2009 দিয়েছে। ঠিক আছে ভাই। এক্ষেত্রে কোনো শিশুর কাছ থেকে কোনো অর্থ কেউ দাবি করতে পারবেন না। একটা শিশু যদি স্কুলে ভর্তি হয়, ভর্তির জন্য বা যে কোনো কাজে শিশুদের থেকে কোনো অর্থ বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করতে পারবে না। যা দিতে না পারায় শিশুটির বুনিয়াদী শিক্ষা বন্ধ হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গরিব শিক্ষার্থী রয়েছে যারা কী করতে পারে না, বিদ্যালয়ের যে ফি আছে ফিগুলো দিতে পারে না, যার ফলে তার শিক্ষা বন্ধ হয়ে যায়। কিন্তু এই আইন কি বলেছে? সরকার প্রদত্ত এই আইনের মাধ্যমে যা বেতন দিতে লাগে সরকারে দেবে, টিচারের বেতন দিতে লাগে সরকারে দিচ্ছে এবং দেবে। কিন্তু কোনো শিশুর কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা, কোনো অর্থ কোনো শিক্ষক, কোনো প্রতিষ্ঠান, কোনো কর্তৃপক্ষ, স্কুল বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করতে পারবেন না। ঠিক আছে। অন্যান্য আর 5 জন শিশুর মতোই শারীরিক মানসিকভাবে প্রতিবন্ধী শিশুরাও কিন্তু সমভাবে বিনামূল্যে বুনিয়াদী শিক্ষা লাভ করে। এবং এই শিশুটা সময়ের ক্ষেত্রে এই যে শিক্ষা, যেটা এই রাইট টু এডুকেশন অ্যাক্টে যেটা বলেছিল 6 থেকে 14 বছর, আমি বলেছি সমস্ত শিশু, সে গরিব ধনী, ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট, মেন্টালি হ্যান্ডিক্রাফট, প্রত্যেকটা শিশুর জন্য সমানভাবে কার্যকর হবে। ঠিক আছে, সেটা যদি ফিজিক্যালি বা মেন্টালি যদি কিছু সমস্যা থাকে, তারপরেও কিন্তু তাদেরকে কী করতে হবে? বিনামূল্যে শিক্ষা দিতে হবে। শিশুটির পরিবারের কাছ থেকে বিদ্যালয়ের ভর্তির জন্য, অর্থাৎ ক্যাপিটেশন ফি, অর্থাৎ বিদ্যালয়ে ভর্তির জন্য অনুদান গ্রহণ করা যাবে না। এটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়ে থাকে। যদি কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ তার ভর্তির জন্য ভর্তি ফি চান বা বিদ্যালয়ে ভর্তির জন্য যদি বলেন যে ভর্তির জন্য তোমাকে টাকা দিতে হবে, তখন এটা শাস্তিযোগ্য অপরাধ। বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষক হোক বা যে শিক্ষক হোক, ওনাকে গুরুতরভাবে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং তিনি একটা শাস্তি তাকে দেওয়া হবে। কোনো শিশুর বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ না হলে তাকে ফেল করানো, বিদ্যালয় থেকে বহিষ্কার করা বা কোনো বোর্ডের পরীক্ষায় পাশ করতে বাধ্য করা যাবে না। কোনো শিশুর বুনিয়াদী শিক্ষা, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, যতদিন পর্যন্ত শিক্ষাটা শেষ হচ্ছে না ততদিন তাকে, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কোনো শিক্ষার্থীকে কোনো বিদ্যালয় ফেল করিয়ে রাখতে পারবে না বা বিদ্যালয় থেকে বহিষ্কারও করতে পারবে না। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কি, সঠিকভাবে ভালোভাবে পড়িয়ে তাকে যাতে ভালো একটা পাস করানো যায়, অর্থাৎ তাকে যাতে ভালো জ্ঞান প্রদর্শন করা যায়। তার জন্য রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা রয়েছে, আমরা রিমিডিয়াল ক্লাসে ডিসকাস করব। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন, স্টার রয়েছে, পয়েন্টটা দেখবেন। যদি 6 বছরের বেশি বয়সের কোনো শিশু কোনো কারণবশত বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে তাকে তার বয়সের উপযোগী শ্রেণীতে ভর্তি করাতে হবে। ধরে নিন একজন 8 বছরের শিশু রয়েছে,
বা 9 বছরের শিশু রয়েছে, 9 বছর, সে কিন্তু কোনোদিন স্কুলে ভর্তি হয়নি। এবার বলেছে ক্লাস 6-এ কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের যে রুল বা এই আইনে কি বলেছে, 6 থেকে 14 বছর, অর্থাৎ 6 মানে কি ক্লাস 1, ওখানে একটা শিশু যদি 9 বছর হয়ে যায় আপনি তাকে ক্লাস 1-এ অ্যাডমিশন দেবেন, ঠিক আছে। কিন্তু সে তার বয়স 9, এখানে 6 বছর থেকে 9 বছর অনেক ডিফারেন্স, ছাত্রটা দেখতে ওদের তুলনায় অনেক বড় হবে, তাই তার স্কুলে আসতে লজ্জাবোধ হবে। তো এখানে কি বলা হচ্ছে, তার বয়স উপযোগী ক্লাসে সে যদি 9 বছর হয় তো আপনি তাকে সরাসরি ডাইরেক্ট ক্লাস 3-তে আপনি অ্যাডমিশন দিতে পারেন। এগুলো ডাইরেক্ট বলেছে, দেখুন কি বলেছে, 6 বছরের বেশি বয়সের কোনো শিশুর কোনো কারণবশত যদি বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে তাকে তার বয়সের উপযোগী শ্রেণীতে ভর্তি করাতে হবে, আর সেই জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কিছু নির্দিষ্ট টার্ম থাকবে, এই টার্মের মাধ্যমে তাকে যে প্রিভিয়াস ক্লাসগুলার, যেমন তাকে ডাইরেক্ট আপনি ক্লাস 3-তে ভর্তি দিলেন, তো এবার যে এক্সট্রা টাইমগুলো থাকবে এই টাইমে তাকে ক্লাস 1 এবং 2-এর যে কোর্সগুলো রয়েছে সেটা আপনি তাকে কভার করবেন, প্রিভিয়াস যেটা। প্রত্যেকটি শিশু যারা বুনিয়াদী শিক্ষা পাওয়ার লক্ষ্যে বিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ হওয়া পর্যন্ত তারা বিনামূল্যে শিক্ষা পাবে, এমনকি তাদের বয়স 14 পেরিয়েও যায় তাহলে এই সুবিধা থেকে তারা বঞ্চিত হবে না, ঠিক আছে। ধরে নিন ক্লাস 1 থেকে 8 পর্যন্ত তারা পড়ছে, ক্লাস 8-এ পড়া অবস্থায় একটা শিশুর বয়স যদি 14 পেরিয়ে 16 হয়ে যায়, 16 হয়ে যায়, তবুও কিন্তু সে ওই আইনের আওতা পড়বে, তাকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে। এই শিক্ষার এই আইন অনুযায়ী কোনো বিদ্যালয়ে কোনো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া যাবে না অথবা তার উপর কোনো মানসিক অত্যাচার করা চলবে না। একটি কথা বারবার বলছি, আপনারা বলছেন যে স্যার একটি কথা আমি কেন বারবার বলেছি বা এখানে পিপিটিতে আমি টাইপ করেছি। দেখুন, এই প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা খুব ভালো করে বুঝে নিতে পারেন তাহলে একটি ক্লাসই আপনাদের জন্য যথেষ্ট। আরটি অ্যাক্ট 2009 আপনার জন্য যথেষ্ট। আর এই আরটি অ্যাক্ট 2009 শুধু যে আপনার বাংলায় আসবে তেমন নয়, আপনি প্যাডাগজির বিভিন্ন টপিকে, আপনি ম্যাথসেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে কি প্রিভিয়াস ইয়ার এসেছে, ইংলিশে আসবে, সিটিপিতে আসবে, ইবিএসে আসবে, সোশ্যাল সায়েন্সেও আসবে। প্রত্যেকটা অর্থাৎ প্যাডাগজির অতি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইগুলা। কিছু কিছু ইউনিক টপিক আছে যে টপিকগুলো কিন্তু আপনার যে কোনো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আসতে পারে। সুতরাং শিক্ষার এই অধিকার আইন অনুযায়ী বিদ্যালয়ে কোনো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া যাবে না বা তার উপর মানসিক অত্যাচার করে চলবে না, ঠিক আছে। ভালো করে কনসেপ্টটা বুঝে নিতে হবে, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। এখানে দেখুন আরেকটা পয়েন্ট নতুন অ্যাড হচ্ছে, কি অ্যাড, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয়ে ব্যতি রেখে সরকার কর্তৃক স্থাপিত পরিচালিত সমস্ত বিদ্যালয়ে 6 থেকে 14 বছরের শিশুরা বিনামূল্যে বুনিয়াদী শিক্ষা লাভ। দেখুন রেস্ট্রিকশন রয়েছে। সেন্ট্রাল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয়, সেন্ট্রাল স্কুল, নবোদয় স্কুল, তাছাড়া সৈনিক বিদ্যালয়, যে মিলিটারি যে স্কুলগুলো রয়েছে, এই স্কুলগুলো ছাড়া এই স্কুলগুলোতে কিন্তু আরটি অ্যাক্ট 2009 কিন্তু প্রযোজ্য নয়। যদি বলে যে কোন স্কুলে বা কোন বিদ্যালয়ে আরটি অ্যাক্ট 2009 প্রযোজ্য নয় ভারতবর্ষে, এই 3টা অপশন থেকে যে অপশন দেবে সেটা আপনার কারেক্ট আনসার। আর 3টা যদি দিলে 3টা দেবে, তারপর নিচে দেবে উপরের সবগুলি, তার মানে উপরের সবগুলি আপনার কারেক্ট আনসার হবে। তারপর দেখি কিছু বেসরকারি স্কুলের ক্ষেত্রেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো প্রাইভেট স্কুল বলেছে। বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রেও কিছু বাধ্যতামূলক আইন জারি আছে। যেমন যেসব বেসরকারি বিদ্যালয়, কিছু প্রাইভেট স্কুল রয়েছে, প্রাইভেট স্কুলে কিন্তু কোনো সরকারের সাহায্য পায় না, তারা প্রত্যেক বছর প্রতি শ্রেণীতে যে পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি করবে তার মধ্যে 25% ছাত্রছাত্রী ভর্তি হবে সমাজের দুর্বলতর বা পিছিয়ে পড়া শ্রেণীতে। গরিব ছাত্র দেখে দেখে তারা 25% ছাত্রকে অ্যাডমিশন দেবে এবং ওই ছাত্রছাত্রীদের 8ম শ্রেণী পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে কোনো মূল্য না নিয়ে শিক্ষা দেবে। অর্থাৎ প্রাইভেট স্কুলের ক্ষেত্রে একটা গাইডলাইন এই আইনে রয়েছে বা এই নিয়ম বাধ্যতামূলক রয়েছে যে যত ছাত্র তারা অ্যাডমিশন দেবে টোটালের 25% তারা গরিব ছাত্র দেখে অ্যাডমিশন নেবে এবং তাদের কাছ থেকে এই প্রাইভেট স্কুল কর্তৃপক্ষ বা বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষরা কোনো ধরনের ফি ডিমান্ড করতে চাইবে না। তারা একদম ফ্রিতে তাদেরকে শিক্ষা দিতে হবে ক্লাস 8 পর্যন্ত। উল্লেখিত এই যে 25% ছাত্রছাত্রীর সকলকে উক্ত বিদ্যালয়ের প্রতিবেশী এলাকার অন্তর্ভুক্ত হতে হবে। তারা কিন্তু এই যে লোকালিটি এরিয়া রয়েছে এই এরিয়ার ছাত্ররা হতে হবে, বাইরে থেকে হলে হবে না। সেই ক্ষেত্রে সরকার যে পরিমাণ অর্থ সরকারি বিদ্যালয়গুলিতে দিয়ে থাকে ঠিক সেই পরিমাণ অর্থ দুর্বলতর এবং পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসা প্রতিটি ছাত্রছাত্রী
যারা ওই বেসরকারি বিদ্যালয়ে বুনিয়াদী শিক্ষা লাভ করবে তাদেরকেও প্রতি বছর প্রদান করবে। কি বললাম যে সরকার যে পরিমাণ অর্থ সরকারি স্কুলে দিচ্ছে, প্রাইভেট স্কুলেও কিন্তু এই 25% জন্য অর্থ বরাদ্দ থাকবে প্রত্যেক বছর। তো শিক্ষাক্ষেত্রে এই আইন চালু হয়ে গেছে, ঠিক আছে। তো জনবসতির 1 কিলোমিটারের মধ্যে একটা করে প্রাথমিক বিদ্যালয় এবং 3 কিলোমিটারের মধ্যে একটি করে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে, ঠিক আছে। ক্রাইটেরিয়া থাকবে যে RTA 2009 মধ্যে প্রাইমারি স্কুলের ডিস্টেন্স কত হবে, অর্থাৎ একটা এলপি স্কুল থেকে আরেকটা এলপি স্কুলের ডিস্টেন্স থাকবে 1 কিলোমিটার। 1 কিলোমিটারের মধ্যে একটা প্রাইমারি স্কুল থেকে, একটা এলপি স্কুল থেকে আরেকটা স্কুলের দূরত্ব থাকতে হবে, তার বেশি থাকলে হবে না 1 কিলোমিটার। আর আপার প্রাইমারি বা আমরা যাকে এমই স্কুল বলে থাকি, তো একটা এমই স্কুল থেকে আরেকটা এমই স্কুলের দূরত্ব কতটুকু থাকতে হবে, অ্যাটলিস্ট 3 কিলোমিটার হাইয়েস্ট। 3 কিলোমিটারের বেশি থাকা চলবে না, 3 কিলোমিটারের মধ্যে দুটো স্কুল থাকতে হবে, একটা থেকে আরেকটা ডিস্টেন্স 3 কিলোমিটার ধরে নিতে পারেন। এই আইনের মধ্যে কি বলেছে দেখুন, শিক্ষক ছাত্রের রেশিও 30:1, অর্থাৎ কি যে স্কুলে 30 জন ছাত্রদের রয়েছে তার বিরুদ্ধে একজন শিক্ষক দেওয়া হবে তার বিপরীতে, আর যে স্কুলে 30 থেকে বেশি অর্থাৎ 31 থেকে 60 পর্যন্ত ছাত্র রয়েছে এই স্কুলে 2 জন শিক্ষক দেওয়া হবে। যদি 61 থেকে যদি 90 শিশু থাকে তখন তাদেরকে 3 জন শিক্ষক দেওয়া হবে ওই বিদ্যালয়ে, অর্থাৎ কি 30:1 রেশিও দেওয়া হয়েছে, 30 জন ছাত্রের বিপরীতে একজন শিক্ষক। বিদ্যালয়ে 30 জন ছাত্রছাত্রীর পিছু করে একজন করে শিক্ষক বা শিক্ষককে উপস্থিত থাকতে হবে। এই আইন প্রণয়ন বা প্রয়োগের জন্য যে প্রয়োজনীয় অর্থের দরকার তা যৌথভাবে পালন করবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। এই আইনটা প্রণয়ন এবং এই আইন প্রয়োগের জন্য যে টাকাটা খরচ হবে, তা এই অর্থের যেটা প্রয়োজন হবে বাজেটের, এই বাজেটটা যৌথভাবে পালন করবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, সেই দুই গভর্নমেন্টেই এই RT অ্যাক্ট এর যত টাকা খরচ হবে শিক্ষার্থীদের পিছনে তারা কিন্তু সেটা বহন করবে। আর এই দুই সরকার নিজেদের মধ্যে আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে যে মোট প্রয়োজনীয় অর্থের কত শতাংশ কেন্দ্র দেবে, কত শতাংশ রাজ্য দেবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে দেখুন অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলেছে, প্রতিটা বিদ্যালয়ে যে পরিচালনা কমিটি থাকবে তা বিদ্যালয়ের উন্নয়ন সম্পর্কে পরিচালনা পরিকল্পনা তৈরি করবে। প্রত্যেকটা বিদ্যালয়ে একটা SMC থাকতে হবে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ঠিক আছে। স্কুল ম্যানেজমেন্ট কমিটি, বিদ্যালয় পরিচালনা কমিটি। তো বিদ্যালয় পরিচালনা কমিটি এটা থাকতে হবে, আর এই কমিটি নির্ধারণ করবে যে বিদ্যালয়ের উন্নতির জন্য বা উন্নয়নের জন্য কি করা যেতে পারে, কি প্ল্যান নেওয়া যেতে পারে, এই বিদ্যালয়টাকে উন্নয়ন করতে গেলে কি প্রয়োজন, কিসের প্রয়োজন, সেটা এই SMC বা বিদ্যালয় পরিচালনা কমিটি এই পরিকল্পনা তৈরি করবে এবং সেই উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে রয়েছে স্থানীয় সরকার এই বিদ্যালয়ের উন্নয়নের অর্থ বরাদ্দ করবে। এই একটা প্ল্যান বানানো হবে যে স্কুলে কত টাকার প্রয়োজন, এই টাকাগুলো দিয়ে আমরা কি কি কাজ করব, একটা প্ল্যান বনবে, আর এই টাকাটা সরকার থেকে আসবে, ঠিক আছে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত এবং সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকা বাঞ্ছনীয়। তাদের সময়মতো নির্দিষ্ট পাঠ্যক্রম পড়ানো শেষ করা একান্ত কর্তব্যের মধ্যে পড়ছে। এছাড়া ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার উন্নতি, অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে, ঠিক আছে। অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টটা কি, কোনো শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউশন বা ব্যক্তিগতভাবে ছাত্র অধ্যয়ন করাতে পারবেন না। এই আইনের আওতায় পড়ছে কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা কোনো প্রাইভেট টিউশন বা কোনো ব্যক্তিগতভাবে কোনো ছাত্রদের তিনি পড়াতে পারবেন না। যা পড়াবেন তিনি স্কুলের মাধ্যমেই, এই স্কুলের মধ্যেই তিনি শিশুদেরকে পড়াবেন, ঠিক আছে। প্রতিটি বিদ্যালয়ে অবশ্যম্ভাবীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকতে হবে। ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক শৌচাগারের টয়লেট, সেপারেট টয়লেট থাকতে হবে। ছেলেদের জন্য সেপারেট, মেয়েদের জন্য সেপারেট টয়লেট থাকা বাঞ্ছনীয়, ঠিক আছে। তো সবশেষে বলা যায় কি বলা যায় দেখুন, বাধ্যতামূলক বুনিয়াদী শিক্ষা যেটা রয়েছে এটা প্রত্যেকটি শিশুর একটা মৌলিক অধিকার। তাই এর সঠিক প্রয়োগ না হলে বা অপপ্রয়োগ হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সরাসরি জনস্বার্থে মামলা করা যেতে পারে।
অর্থাৎ এই শিশুদের জন্য যে আইনটা রয়েছে এই আইনটা যদি কেউ ভঙ্গ করে বা উল্লঙ্ঘন করে তখন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে সরাসরি মামলা হয়ে যাবে। ঠিক আছে, তো এবার কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স পয়েন্ট দেখি। আরটিই আইনের আওতায় ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন তা নিয়ে আলোচনা করি। এলকেজি বা ক শ্রেণী বা লোয়ার কেজিতে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স তার জন্ম সার্টিফিকেট দ্বারা নির্ধারণ করা হবে। এলকেজি বা ক শ্রেণী যে রয়েছে এখানে শিশুরা যে ভর্তি হবে এটা তার ভর্তি হতে গেলে তার বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। যে সকল পরিবারের আয় বাৎসরিক 3.5 লক্ষ টাকা বা তার কম তারা আরটিই আইনের অধীনে সংরক্ষিত আসনগুলির জন্য আবেদন করতে পারে, তাদের জন্য রিজার্ভ পোস্ট থাকবে। অনাথ শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা আদিবাসী শ্রমিকদের শিশু বা পথ শ্রমিকদের শিশুরা আরটিই আইনের অধীনে ভর্তি হওয়ার জন্য সর্বাগ্রে প্রাধান্য পাবে। কিছু প্রশ্ন এখানে দিয়েছে দেখুন তো। শিক্ষক ছাত্রের অনুপাত কত রয়েছে? 30:1, অর্থাৎ কি 30 জন ছাত্রছাত্রীর পিছনে একজন শিক্ষিকাকে থাকতে হবে। আরটিই অ্যাক্টের যে অর্থটা যে খরচ হবে এই অর্থটা কে দেবে? এই আইন প্রণয়ন এবং প্রয়োগের এই যে অর্থ প্রয়োজন হবে সেটা যৌথভাবে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বহন করবে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ডিসকাস করব শেষ মুহূর্তে, একদম লাস্ট কি পয়েন্টগুলো ডিসকাস করে আজকে ক্লাস থেকে শেষ করব। দেখুন কী বলেছে আরটিই অ্যাক্টের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখি, কিছু যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো নোট ডাউন করুন বা আপনার রিভাইজ হয়ে যাবে সম্পূর্ণ ক্লাসের। 86তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী সংবিধানের 19-এর ক অনুচ্ছেদে বর্ণিত আছে। এই আরটিই অ্যাক্ট 2009টা কোথায় বর্ণিত রয়েছে ভাই? 86তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী সংবিধান 21 নম্বরের ক বা 21-এর এ যেটা রয়েছে এতে কী রয়েছে? বর্ণিত রয়েছে। 2009 সালের 26শে আগস্ট শিক্ষা সংক্রান্ত এই বিলটি পাশ করা হয় আর এই আইনটি কার্যকর হয় কবে? 2010 সালের 1 এপ্রিল থেকে। ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়সে সমস্ত শিশুরা বিনামূল্যে বুনিয়াদী শিক্ষা গ্রহণ লাভ করতে পারবে। নেক্সট পয়েন্ট, প্রথম শ্রেণী থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীরা কি করতে পারবে? এই শিক্ষা পাওয়ার সম্পূর্ণ পূর্ণরূপে অধিকারী। বয়স হচ্ছে 6 থেকে 14, ক্লাস হচ্ছে 1ম থেকে 8। বিদ্যালয়ে ভর্তির জন্য কোনো অনুদান গ্রহণ করা যাবে না, অর্থাৎ কি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। কোনো ছাত্রদের জন্য কোনো ছাত্রের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া চলবে না বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের অনুপাত 30:1। 30 জন ছাত্রের বিপরীতে কি হতে হবে? একজন শিক্ষক নিযুক্ত করতে হবে। ঠিক আছে, প্রাইমারি লেভেল দ্য পিটিআর শুড বি 30:1 অ্যান্ড আপার প্রাইমারি লেভেল শুড বি 35:1। যদি এমই স্কুল হয় এমই স্কুলের ক্ষেত্রে শিক্ষকের রেশিও হবে কি 35:1, অর্থাৎ কি 35 জন বাচ্চার বিপরীতে শিশুর বিপরীতে একজন শিক্ষক নিয়োগ করা হবে। আর যদি এলপি স্কুল হয় লোয়ার প্রাইমারি হয় তাহলে 30 জন শিশুর বিপরীতে একজন শিক্ষককে নিযুক্ত করা যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের আরটিই অ্যাক্টের পুরো সম্পূর্ণ ডিটেলস, পুরো কনসেপ্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ক্লাসের পিডিএফ আমরা একটা অফিসিয়াল আমাদের পেইড গ্রুপ রয়েছে এখানে আমরা দিয়ে দেব, আপনারা পেয়ে যাবেন। তো সবগুলি ক্লাসের এই পিডিএফ আমরা এই গ্রুপে আমরা দিয়ে থাকি, আপনারা এই গ্রুপটা ফলো করলে আপনারা এখানে সবগুলো পিডিএফ পেয়ে যাবেন। আর এই গ্রুপে জয়েন হলে আপনারা পিডিএফগুলো পাবেন, সঙ্গে সঙ্গে আপনারা 50টা মক টেস্ট আপনারা দিতে পারেন প্রত্যেকটি। আমরা টোটাল 50+ মক টেস্ট টার্গেট রেখেছি আমরা। 50 তো হবেই একদম কম্পালসারি, 50-র বেশিও মক টেস্ট হতে পারে। প্রতিদিন একটি করে মক টেস্ট হচ্ছে আমাদের, তো প্রতিদিন মক টেস্ট আপনারা পাবেন যদি এই গ্রুপে জয়েন হতে চান। তো এই গ্রুপে জয়েন হতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, নতুবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ।